প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনীতির বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। কেবল এই তারিখে নয়, ডিসেম্বর মাসের শুরু থেকে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত তারা এই হত্যাযজ্ঞ চালায়। এর আগে মার্চ মাসে মুক্তিযুদ্ধের সূচনা মুহূর্তেও ঘাতক বাহিনী অনেক বুদ্ধিজীবীকে হত্যা করে। পাকিস্তানের দুঃশাসনের দিনগুলোয় আমাদের লেখক, সাংবাদিক, শিল্পী ও বুদ্ধিজীবীরা বিবেকের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন, নিজেদের জ্ঞান, মনীষা ও অধ্যবসায়ের মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন, আলোকিত করেছেন। এসব কারণেই তারা হানাদার বাহিনী ও তাদের দোসরদের জিঘাংসার শিকার হয়েছেন। এত কম সময়ে এত বেশি সংখ্যক বুদ্ধিজীবী নিধনের উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া আর কখনো ঘটেনি। আজকের এই দিনে আমরা জাতির এই মহান সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ডক্টর জাহিদ, নির্বাচন নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, এখনও থেমে নেই। কোনো রাজনৈতিক দল আগের মতো নির্বাচনটা আগে বাগে চাচ্ছে, আবার কেউ কেউ বলছেন সংস্কারের পরে নির্বাচন, আবার কেউ কেউ বলছেন গত 16 বছরে যে সমস্ত গুম, খুন, হত্যা হয়েছে তাদের বিচারের পরে নির্বাচন। আসলে নির্বাচনের খবর কি, বা নির্বাচন সংস্কারের খবর কি? নির্বাচন নিয়ে নানান রকম মতদ্বৈততা দেখছি, মানে নানা ফর্মে। এটা এমন না যে সরকারও একমত, আমরা দেখছি সরকারের মধ্যেও মতদ্বৈততা আছে, সরকারের বাইরে আছে, রাজনৈতিক দলগুলো এক একজন এক এক রকম চাইছে। আমি আগে সরকারের মতদ্বৈততা নিয়ে আসি। আমরা খেয়াল করব সরকারের কিছু কিছু উপদেষ্টা, কেউ কেউ বলেছেন এটা মোটামুটি টাইম দিয়ে যে এটা 25-এর মধ্যে, কেউ বলেছেন 26-এর মাঝে, আবার কেউ কেউ বলছেন শুধু একটা নির্বাচনের জন্য সরকার গঠিত হয় নাই, সংস্কার হবে, সংস্কারের পরে হবে, বিচার হবে। এগুলোর টোন হচ্ছে, ইংরেজিতে যে একটা কথা আছে রিডিং বিটুইন লাইন্স, তাতে মনে হয় যে নির্বাচন আসলে দেরি হবে। অথচ প্রধান উপদেষ্টা এমন বলেছেন কিছুদিন আগেই দেশের দুটো পত্রিকার সাথে ইন্টারভিউতে, দলগুলো সংস্কার যদ্দূর চাইবে তদ্দূর করবেন সংস্কার কমিশনগুলোর রিপোর্টের পর। আর যদি তারা কোনো সংস্কার না চায় তাহলে কোনো সংস্কার করবো না, নির্বাচন দিয়ে দেব। এবং ডক্টর ইউনূস ক্যাটেগরিক্যালি বলেছেন তারা হচ্ছেন ফ্যাসিলিটেটর, মানে তারা এখানে আসলে মূলত ফ্যাসিলিটেট করবেন, সমন্বয় করবেন, করে এইসব করবেন। তাহলে একটা গুরুত্বপূর্ণ ডিবেট তৈরি হলো, এই সরকার কি তাহলে একটা নিজেই স্টেক হোল্ডার না? আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই সরকারকে স্টেক হোল্ডার মনে করি। কারণ প্রথম দিন থেকে বলছি, এই সরকারটা ভোটে না হলেও জনগণের অভ্যুত্থানের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত, এবং সেই সরকারেরও নিজস্ব কিছু কাজ করার ইচ্ছা তার দিক থেকেই থাকতে পারে। কিন্তু প্রধান উপদেষ্টা সাথে প্রকাশ্যে বলছেন তিনি ফ্যাসিলিটেটর। তাহলে এই ডিবেট তৈরি হয়ে গেল। এখন আমরা তাত্ত্বিকভাবে বলছি, প্রথম 6টা কমিশনের রিপোর্ট আসার পর যদি দলগুলো মনে করে বা একমত হতে পারলো না সংস্কারের ব্যাপারে, তাহলে তো নির্বাচন দ্রুত হয়ে যাওয়ার কথা। সো এই মতভেদ, মতপার্থক্যগুলো আসলে তৈরি হয়েছে। রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো একজন উপদেষ্টা, পরে অবশ্য তার জায়গা থেকে এটা বলা হয়েছে যে তার বক্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি, যে দলগুলো রাজনীতি মানে তার নির্বাচন যেহেতু অনেক দ্রুত চায় সেই কারণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে না, তাকে তারা ব্যর্থ হোক এ ধরনের এক্সপেকটেশন আছে। আর সেটার জবাব বিএনপির জায়গা থেকে দেওয়া হয়েছে, মহাসচিব দিয়েছেন। সো আমরা দলগুলোর মধ্যে আস্তে আস্তে কিন্তু এই টেনশন বা টানাপোড়েন তৈরি হওয়া দেখছি। এবং আমি চাই না, কিন্তু আমি যদি জাস্ট বিশ্লেষক হিসাবে দেখি সামনের দিনে এটা আসলে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে আমরা যোগ করব ছাত্ররা যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সামনে ছিলেন, তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, এটা মোটামুটি শিওর। এখন ফর্মালি মোটামুটি তারা জানাচ্ছেন, এটা খুব বেশি সময় না, এই মাসের শেষে বা আগামী মাস মানে ইভেন আগামী বছরের শুরুতে এরকম একটা সময় মোটা দাগে হতে পারে। তারা যখন মাঠে আসবেন, তার সাথে মানে সরকার চাক বা না চাক, সরকারের সাথে তো যেটা হবে 3 জন ছাত্র যেহেতু উপদেষ্টা হিসাবে আছেন, এটাকে সরকারের সাথে মানুষ রিলেট করার চেষ্টা করবে। তখন সরকার কি আচরণ করছে, নির্বাচন কবে হবে, সংস্কার কি হবে, কতটুকু হবে, আমি মনে করি তখন ডিবেটটা আরও বাড়বে। এবং বিশেষ করে যদি বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপি যদি মনে করে যে এই দল তৈরির সাথে সরকার যুক্ত আছে সামহাউ, তাহলে বিএনপি সম্ভবত প্রথম একটা বিরোধী দল হিসেবে মাঠে আসবে। বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে কোনো বিরোধী দল নেই, এই সরকারের একমাত্র বিরোধী হচ্ছে আওয়ামী লীগের
আওয়ামী লীগ বলছি না, আওয়ামী লীগের কিছু লোকজন যারা ওই পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি ছিল তারা তো আর মাঠে নামছে না। কিন্তু যদি দেখা যায় বা কোনোভাবে মনে হয় যে এই সরকার যে নতুন রাজনৈতিক দলটা আছে তার পেছনে আছে এবং সরকার এটাকে পেট্রোনাইজ করার চেষ্টা করছে, তখন বিএনপি এটা একটা ফর্মাল বিরোধী দলে পরিণত হতে পারে এবং তার নির্বাচন দ্রুত দেওয়ার চাপ তখন আরও বেড়ে যেতে পারে। সব কিছু মিলে সামনে আমাদের একটা টার্মোয়ালের টাইম মোটামুটি হওয়ার সম্ভাবনা আমি দেখছি। আপনার কথাতে মনে হচ্ছে যে সামনের যে রাজনৈতিক হিসাব নিকাশটা জি। খানিকটা জটিল হয়ে উঠতে পারে। আমি তাই ধারণা করছি এবং আমি প্রায় এই জন্য একটা কথা বলি যে আমি এই জিনিসটা দুঃখ পাই দেখলে যে আমাদের যারা শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছেন মাঠে, প্রত্যেকের মধ্যে যথেষ্ট পরিমাণ আলোচনা হোক। মানে আমাদের এখন সমস্যাটা কি হচ্ছে? আমাদের এখন সমস্যাটা হচ্ছে পথ নিয়ে। সবাই শেখ হাসিনার পতন চেয়েছেন, সবাই দেশটাকে গড়ে তুলতে চান। বিএনপি, ছাত্রদের যে দল হতে যাচ্ছে, জামায়াতে ইসলামী, প্রত্যেকে। পার্থক্য হচ্ছে পথ নিয়ে, কে কোন পথে করবে, কিভাবে গেলে ভালো হবে। সো এই জিনিসগুলো আসলে আলোচনার মাধ্যমে হওয়া দরকার এবং আমরা দেখেছি যে আমরা আলোচনা করতে ব্যর্থ হচ্ছে। আমি উদাহরণ দিই, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না নিয়ে আমরা দুই পক্ষ অবস্থান নিয়ে নিলাম, বা ছাত্ররা তো আলটিমেটাম দিয়ে দিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একই সাথে বসে শহীদ মিনার থেকে টাইম বেঁধে দিলেন এই সপ্তাহের মধ্যে, দুদিন আগে বলছেন। তারপর আলোচনা করতে গেলেন দলগুলোর সাথে, অথচ এই আলোচনাটা আগে হতে পারত। উনি থাকবেন কি থাকবেন না চাইতে জরুরি কথা হচ্ছে আমরা আমাদের কোনো একটা ইস্যু ধরে আমাদের মধ্যে বিভেদ যাতে তৈরি না হয়। আমি ইদানিং দেখছি আসলে এই যোগাযোগটা কম, আলোচনাটা কম। শেখ হাসিনার অবর্তমানে ছাত্রদের একটা দল হবে, এটা চমৎকার কথা, ভালো কথা। আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব ওয়েলকাম করি এবং আমি বিশ্বাস করি বিএনপিও এই দলটা গ্রো করুক, তেমনই তাদের এক্সপেকটেশন হওয়ার কথা। কিন্তু যাবতীয় সব কিছু যত বেশি সম্ভব ইন্টারাকশন, যত বেশি সম্ভব আলোচনা করলে এই ভুল বোঝাবুঝিগুলো, এই কনফিউশনগুলো থাকে না। আমার মনে হয় শুধু সরকার কেন, ইনফর্মালি তো চ্যানেল থাকার কথা তাদের মধ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল হিসেবে এখনও না আসলেও তাদের সাথে বিএনপির এই চ্যানেলগুলো তো খোলা থাকা দরকার। আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো সঙ্গে রাজনৈতিক দলগুলোর কিন্তু ইন্টারাকশন হচ্ছে না, জি, বরঞ্চ একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলছে, সেটা রাজনৈতিকভাবে বলুক অথবা ব্যক্তিগতভাবে বলুক, বক্তৃতায় বলুক অথবা আলোচনার টেবিলে বলুক, কিন্তু এটা কিন্তু হচ্ছে প্রবলভাবে এবং এই খবরগুলো একজন আরেকজনের কানে চলে যাচ্ছে এবং এক ধরনের বিরোধ তৈরি হচ্ছে। এবং আমরা সাম্প্রতিককালে একটা বিষয় লক্ষ্য করেছি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদল বসছে না, জি, আবার ছাত্র শিবিরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ঘনিষ্ঠতা আমরা লক্ষ্য করেছি। জি। এই যে আলাদা আলাদা হয়ে যাওয়া, এটা সমাধানটা কি? সমাধানের আগে বলছি আমরা যেন ভুল না করি। যেমন আমি ভুলটা আমি স্পষ্টভাবে যদি বলি, সেটা হচ্ছে সরকারের দিক থেকে হয়েছে। সরকার জাতীয় ঐক্যের কথা বলছেন, ফাইন। আমাদের প্রধান উপদেষ্টা বসলেন কার সাথে? সব রাজনৈতিক দলের সাথে বসেছেন, সব ধর্মের মানুষের সাথে বসেছেন। সব ছাত্র সংগঠনের সাথে বসলে কি ভালো হতো না? যেখানে ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন সবাইকে সবাই একসাথে ডাকতে পারতো। না, উনি ওটা করেননি। উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এবং নাগরিক কমিটিকে ডাকলেন, তারপর তারা বের হয়ে অন্যদেরকে ডাকলেন। তার মানে আমি দূর থেকে আমার কাছে যেটা মনে হয় যে তার মানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অ্যাসাইন করেছি আমার দায়িত্ব টু ডু দ্যাট। এখান থেকেই সংকটটা শুরু। এবং আমি দেখলাম এরপর এটা নিয়ে আমার কাছে লজিক্যালও মনে হয় সব ছাত্র সংগঠন যারা ইনভিটেড হয় নাই তারা পছন্দ করেনি। ছাত্র শিবিরে হয় না, কিন্তু ছাত্র শিবির আবার পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক সেখানে গিয়েছিল, কিন্তু বাকি সবাই। এবং খুব ইন্টারেস্টিংলি বিএনপিকে যদি ছাত্রদের যদি মধ্য ধরি, ডান ইসলামিক সংগঠনগুলোর সংগঠন এবং বাম কেউই যায়নি, বরং পরে ছাত্রদল আবার যখন ডাকলো তখন এরা সবাই আসলো। আবার তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবিরকে তারা দাওয়াতি দেয়নি। অত্যন্ত ভুল চর্চা আমি মনে করি। বাংলাদেশে আমরা গণতন্ত্রের কথা বলছি, এতগুলো দল মানে হচ্ছে প্রত্যেকের আদর্শ একই না, কিন্তু আমাদের ওই যে স্পেস এবং আমরা কোর কতগুলো জায়গায় একমত হব, এক জায়গায় থাকবো, এটা এনশিওর করতে হবে। সো আমি যে ভুলটা হয়ে গেছে, কিন্তু আমি মনে করি সরকারের দিক থেকে হোক বা অন্য কাউকে দিয়ে হোক, এদের মধ্যে একটা আলোচনা এই মুহূর্তেই চালু করা দরকার, করে তাদের মধ্যে ঐক্যটা। কারণ আমাদের বিভেদটা, আমি আবারও বলছি, গণতন্ত্রের দ্বিমত থাকে, এটি নিয়ম, গণতন্ত্রের নিয়মই হচ্ছে এটা। এই জন্যই এত দল, বামদেরও অনেক রকম দল, ডানদেরও অনেক রকম দল, ইসলাম নাম দিয়েই অনেক রাজনৈতিক দল আছে। কিন্তু ওই যে কতগুলো কোর জায়গায় যে না, আমরা আমাদের সহাবস্থানের জায়গাটা রাখবো, আমরা একসাথে থাকবো, আমরা আমার রাজনীতির জন্য স্পেস দেব এবং আমরা পরস্পরের শত্রুতে যাতে পরিণত না হই। কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে,
শেখ হাসিনা পতনের পর এই চেষ্টা থাকবে আমাদের ঐক্যের মধ্যে বিভেদ তৈরি করা। সেই চেষ্টা শেখ হাসিনা, তার টাকা, তার ফান্ডিং থাকা এবং বাংলাদেশে বিরাট স্ট্রাকচার তাদের পক্ষে আছে, সেই চেষ্টা ভারত করবে। কারণ আপনি যত ঐক্য আপনার থাকবে না, যত বিভেদ থাকবে, যত আপনি আমি পরস্পরকে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ দিতে থাকবো, এগুলোর বেনিফিশিয়ারি আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। সো তাদের চেষ্টা তো চলছেই, সুতরাং আমাদের চেষ্টা করতে হবে সেটার কাউন্টার করে আমরা যাতে নিজেদের মধ্যে একত্র থাকতে পারি। কয়েকজন ইউটিউবারকে নিয়ে নানান মহলে আলোচনা হচ্ছে। আন্দোলনের আগে তাদের ভূমিকা নিয়ে আমরা দেখেছি, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জি, কিন্তু পরবর্তী সময়, বিশেষ করে একেবারে সাম্প্রতিককালে তাদের কিছু কথাবার্তা, তাদের ভূমিকা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটার নিয়ে মূল সমস্যার জায়গাটা বলি। যেমন ধরুন আপনার সাথে আমি তো, এখন তো শেখ হাসিনা নাই, এটা খুব স্বাভাবিক। আপনার যখন একটা কমন এনিমি থাকে, সবাই ওটার বিরুদ্ধে ফাইট করবে। মানে আমরা যে নিজেদের মধ্যে দ্বিমত করছি, বিতর্ক করছি এবং কিছু ঝগড়াঝাটিও করছি, এটা প্রবলেম না, এটা সারা পৃথিবীতে হয়। যেমন সিরিয়াতে আসাদের পতনের পর আসাদ বিরোধীদের মধ্যে বহু রকম গ্রুপ আছে। এখন ওখানে মূল আলোচনা হচ্ছে ওদের অবস্থা তো আমাদের চেয়ে খারাপ, কারণ সবার হাতে অস্ত্র আছে। সো ওরা আবার নিজেদের মধ্যে এবার যুদ্ধ করা শুরু করে কিনা এই প্রশ্ন। ইয়েতে হয়েছিল, সোভিয়েত ইউনিয়নকে যখন তাড়ানো হলো, তখন কিন্তু এই নেতারা পরস্পরের বিরুদ্ধে আবার যুদ্ধ করলো, ওই সময় কিন্তু এক হয়ে গিয়েছিল। সো ডিবেট ঠিক আছে। সাম্প্রতিক প্রবণতা যেটা খুব ভয়ঙ্কর, সেটা হচ্ছে আমরা ইভেন সমালোচনা করতে হবে সরকারের বা আর কারো, এবং সমালোচনা নিতে হবে, আমরা তো এই কাজটা করতে হবে। কিন্তু আমি যে ঝুঁকিটা দেখি সবচেয়ে বড়, সেটা হচ্ছে আওয়ামী লীগের ধরনের পরিস্থিতি। ফ্যাসিস্ট বলি আমরা, যদি ওইটুকু ধরেও রাখি, তার কতগুলো কৌশল, মানে ফ্যাসিস্টদের কৌশল কি, সব সময় যখন আপনি কাউকে বাজেভাবে আঘাত করতে চান, যেমন আওয়ামী লীগ যদি বলতে ও তো জঙ্গি, এই কথাটা বলা ক্রমাগত বলে প্রমাণ করার উদ্দেশ্য হচ্ছে জঙ্গি হলে আপনাকে মেরে ফেলা যায়। আমার মনে আছে আমি টিভিতে একবার একজন এরকম ক্রস ফায়ারে সোকল্ড মেরে ফেলা জঙ্গির মাকে বলতে শুনেছি, আমার ছেলে জঙ্গি না। অথচ কথা ছিল আমার ছেলে যদি জঙ্গিও হয়, ইউ ক্যানট কিল হিম, কথা তো তাই, ওর বিচার করেন। কিন্তু দেখেন যে আমার ছেলে জঙ্গি না, তার মানে আমরা বলতে ঢুকিয়ে ফেলেছি একটা ট্যাগ দিয়ে তাকে মেরে ফেলা যায়। এটাই হলো এই মাফিয়াদের, এই ফ্যাসিস্টদের একটা কৌশল। সারা পৃথিবীতে তাই হয়েছে। আপনি যদি ইসরায়েলের সমালোচনা করেন যে তুমি গাজায় কিন্তু গণহত্যা করছো, ও বলবে এই তুমি তো অ্যান্টিসেমেটিক, তুমি ইহুদি বিদ্বেষী। আপনি ইসরায়েলের সমালোচনা করছেন, কিন্তু সে বলছে তুমি তো ইহুদি বিদ্বেষী, যা এভাবে করে ট্যাগ করে, এরপর আপনাকে থামিয়ে দেবে। এখন এই প্রবণতা আবার ভিন্নভাবে শুরু হচ্ছে যে আপনি ভারতের দালাল, আপনি রয়ের এজেন্ট, আপনি আওয়ামী লীগের দালাল, এগুলো বলে, এবং আপনি জাতির শত্রু। মানে খেয়াল করুন ফরিদ ভাই, আপনি একটা দায়িত্বে গেলেন, আপনি উপদেষ্টা হলেন বা রাজশেখর একটা দায়িত্বে গেলেন, যাওয়া মানেই আপনি মানুষ, আপনি ভুল করবেন, এবং বাংলাদেশের মতো দেশে আসলে এত চ্যালেঞ্জ, আপনার ভুল না হওয়াটা ইম্পসিবল। তো আমি ভুলের সমালোচনা করি, আমি জবাবগুলো চাই, মিস্টার ফরিদ আপনি এগুলো কেন করেছেন বলেন। কিন্তু এগুলো করেছেন কারণ আপনি আসলে পতিত স্বৈরাচারের হয়ে এই কাজগুলো করছেন, আপনি ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে এগুলো করছেন। এগুলো ভয়াবহ ব্যাপার, এগুলো কিন্তু গণতান্ত্রিক চর্চা না। তাহলে ডিফারেন্সের জায়গাটা, কেউ বলে সমালোচনা করা যাবে না, অবশ্যই যাবে, এটা করা যাবে না। যে মানুষগুলো দীর্ঘ ট্র্যাক রেকর্ড আছে, যে আপনি অনেক গুরুত্বপূর্ণ, যারা বলছেন তাদেরও ট্র্যাক রেকর্ড আছে, তারাও করেছেন, আমাদের এটা জাতির, তাদের কাছেও কৃতজ্ঞতা আছে, যাদেরকে নিয়ে বলা হচ্ছে তাদেরও ট্র্যাক রেকর্ড আছে। সুতরাং কেউ এর বাইরে না। এখন ঘটনাচক্রে কেউ একজন যেহেতু পদে আছেন, সেহেতু তার ভুল হচ্ছে, তাকে এখন সমালোচনা হবে, কিন্তু এই আক্রমণ হওয়া, এগুলো খুবই খারাপ লক্ষণ। আমি আবারও বলছি যে আমরা যে ফ্যাসিবাদ বলি, এটার মূল বিষয় হচ্ছে, মূল জায়গা হচ্ছে এটা যে আমি যা মনে করি সেটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করা। এখনও ওই প্রবণতা, এটা খুব ভয়ঙ্কর, এবং আমি আশা করি এবং আমি চাইবো যে আমরা এই কাজগুলো যেন না করি। একটা সমস্যা হয়েছে কি, আমরা যারা গণমাধ্যম কর্মী, তারা এই ধরনের কথাবার্তা একটু হতবাক হয়ে যায়। এই কারণে আমি কারোর বিরুদ্ধে একটা অভিযোগ আনতে পারি, সেটা প্রমাণটা থাকতে হবে অন্তত। একদম, আমি যে কাউকে যে কোনো ট্যাগ লাগিয়ে দিব, অসুবিধা নেই, কিন্তু সাথে প্রমাণটা থাকতে হবে। কিন্তু কোনো প্রমাণ ছাড়া যদি ট্যাগ লাগিয়ে আমরা এরকম করতে থাকি, সেটা আসলে কোন পর্যায়ে পৌঁছবে, এটা কি দাঁড়াবে আসলে শেষ পর্যন্ত আসলে সব মানুষের তো টলারেন্স সমান হয় না। শেষ পর্যন্ত একজন ব্যক্তি দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর একজন ব্যক্তি একটা ক্রাইসিস মোমেন্টে একটা দায়িত্বে আছেন, এরপর তার অবস্থা দেখে ভবিষ্যতে অ্যাক্টিভিজম করা বা রাষ্ট্রের কোনো দায়িত্বে যাওয়ার চিন্তা, চ্যালেঞ্জ নেওয়া, মানুষ ডিসার্টেড হবে। এবং এই যে বললেন
যে এগুলো ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এটা অপিনিয়নও বলছেন না, দুই জিনিস, কিন্তু এগুলো প্রেজেন্টেড হচ্ছে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের নামে, যেখানে কোনো প্রমাণ নাই, সূত্র বলেছে, এই দাবি করেছে এবং বলার পর বলছে উনি এটা খণ্ডন করুক। তো তাহলে এবার আমি আপনাকে নিয়ে, যাকে নিয়ে, বি সি ডি কে নিয়ে নানান রকম কথা বললাম এবং আমি বললাম আপনি প্রমাণ করেন এগুলো ভুল। এই ঘটনাগুলো হচ্ছে এবং যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে এই যুগে আমাদের সোশ্যাল মিডিয়াতে এটাকে ইকো চেম্বার বলে, যে আমরা একটা বাবলের মধ্যে থাকতে পছন্দ করি। আমরা তেমন মানুষ খুঁজে বের করার চেষ্টা করি যার কথা শুনলে আমার ভাল লাগে। মানে রবীন্দ্রনাথ বলেছিল না, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, মানে সত্য কঠিন হলেও আসলে ভালোবাসা দরকার। আজকের যুগে কঠিন সত্য লাগে না, সহজ মিষ্টি সত্য আছে, সফট সত্য আছে, যেটা আপনাকে সত্য বলে মানে ভাবতে চান, আপনি ভাবতে চান ওই ভদ্রলোককে এই রকম, ওইটা বলার মানুষও এখন চলে এসছে। মেইন স্ট্রিমে তো আগে এই জিনিসগুলো ছিল না, কারণ ওখানে একটা এডিটোরিয়াল আছে, আপনি চাইলেই ওরকম একটা রিপোর্ট দিয়ে দিতে পারবেন না। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পর প্রত্যেকে ওই বাবল এবং ইকো চেম্বারে ঢুকে পড়ছে। আপনার যাকে মনে হচ্ছে প্রবলেম তার পক্ষে আপনি নিয়ে আসবেন, এবং একটা টার্ম আছে কনফার্মেশন বায়াস, আপনি ওগুলো শুনে আপনার এই তো আমি ভাবছিলাম না ব্যাপারটা এই। সো এই ঘটনাগুলো ঘটছে এবং কিছু মানুষের ক্রমাগত এই বোধগুলো তৈরি হচ্ছে, এটা খুবই অ্যালার্মিং সাইন। আমরা আশা করব যে আবারও একই কথা, একটা তথ্য যখন আসে তার পাল্টা তথ্য, পাল্টা যুক্তি, এগুলো আসা উচিত। কিন্তু এটুকু আমাদের সবার যাতে মনে রাখি যারা শুনবো, আমিও যদি কোনোদিন আপনাকে বা তাকে গণতান্ত্রিক পরিবেশ, আমরা শেখ হাসিনাকে কিন্তু ভারতের দালাল বলবো, কারণ শেখ হাসিনা গণতান্ত্রিক পরিবেশে থাকে না, এবং আমরা দেখেছি উনি দালালও না, উনি ভারতের স্লেভ ছিল, এই শব্দটা আমি ব্যবহার করি, উইথ দ্য ডকুমেন্টস আই ক্যান প্রুভ। কিন্তু যিনি শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছেন, যিনি ভারতের বিরুদ্ধে ভারতের হেজিমনির বিরুদ্ধে ফাইট করেছেন, তাকে আপনি সেই ট্যাগ দিচ্ছেন। এগুলো যেন না করি, আমরা আলোচনা করি, সমালোচনা করি। সরকারকে সমালোচনায় রাখতে হবে, এটা সরকারকে কিন্তু সমালোচনা না করলে সরকার সঠিক পথে থাকে না, সো এটা করতে হবে। আমরা একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ডক্টর জাহিদ, আপনি জানেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফর করে যাওয়ার পর ভারতে এ নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। জি, বরঞ্চ আমরা লক্ষ্য করছি ভারতে যত আলোচনা হচ্ছে আমাদের দেশে কিন্তু তত হচ্ছে না। তাদের যে পররাষ্ট্র বিষয় সংসদীয় কমিটি রয়েছে এবং যার প্রধান হলেন বিরোধী দলীয় একজন সাংসদ শশী থারুর, উনি কিছু খবর দিয়েছেন মিডিয়াকে, এবং দ্য হিন্দু পত্রিকা সেটা নিয়ে নিউজ আরও বিস্তারিত একটি খবর দিয়েছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এখানে মূল কথাটা যেটা এসছে সেটি হলো বিক্রম মিস্ত্রি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই, এবং উনি যোগ করেছেন যে উনি ওনার ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে এগুলো করছেন, ভারত সরকার তার জন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি করে দেয়নি। আমরা একেবারেই এই বক্তব্য গ্রহণ করি না। কেন গ্রহণ করি না? এটা উনি যেটা বলেছেন এটা একটা কূটনৈতিক কথা, এটা আমাদেরকে বলার চেষ্টা, সম্ভবত আমাদের সরকার যেহেতু, এবং প্রধান উপদেষ্টাও কিন্তু বেশ টাফভাবেই এই প্রসঙ্গটা এনেছেন। সচিব পর্যায়ে তো হয়েছেই, ওখানেও হয়েছে। উনি তিনজনের সঙ্গে কথা বলেছেন, তো তিনও জায়গা থেকে একই বার্তাটা দেওয়া হয়েছে, এবং এটা আমাদের প্রধান উপদেষ্টার একটা প্রেস্টিজেরও জায়গায়। আমাদের মনে আছে নিশ্চয়ই পিটিআই এর সাথে যখন ইন্টারভিউ দেন তিনি বলেছেন শেখ হাসিনাকে আমরা চাইবো কবে সেটা নিয়ে পরে উনি ক্লিয়ার করেছেন আরেক জায়গায় যে কনভিকশনের পর এটা একরকম ছাড়ি, কিন্তু তার আগ পর্যন্ত তাকে শি মাস্ট কিপ সাইলেন্ট, উনি ঠিক এই কথাটা ইংরেজিতে বলেছেন, তাকে চুপ থাকতে হবে, তাকে মুখ বন্ধ রাখতে হবে। সুতরাং উনি এই কাজটা করেছেন। এখন শুধু সেটা না, উনি পালিয়ে গিয়ে ভারতে আছেন এবং তার ভাষ্য মতে তার ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে এগুলো করছেন। এর মধ্যে আবার একটা নতুন ফেনোমেনা তৈরি হয়েছে। এর আগে শেখ হাসিনার কাউকে ফোন করতেন,
তার ফোন কলটা পরিকল্পিতভাবে রেকর্ড করে ছেড়ে দেওয়া হতো। ইটস লাইক যে উনি পার্সোনালি কথা বলছেন, এটা চলে এসছে। 3টা ঘটনা ঘটলো, একটা নিউ ইয়র্কে, একটা লন্ডনে, দুটো হয়েছে, আর একটা ফ্লোরিডাতে হওয়ার কথা আছে, জার্মানিতে আবার হচ্ছে। মানে সিরিজ যেখানে পোস্টারিং করে ঘোষণা দিয়ে, সবচেয়ে আপত্তিকর ব্যাপার হচ্ছে সেখানে উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, প্রধানমন্ত্রী লেখা হচ্ছে। পোস্টারগুলো কিন্তু ব্রিটেনে যখন লন্ডনের আগে যখন হচ্ছে সেটা ছড়ানো হয়েছিল। সো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে বসে বাংলাদেশে ডিস্টেবিলাইজিং একটা সিচুয়েশন তৈরির জন্য বক্তৃতা করছে ফর্মালি। এটা মারাত্মক খারাপ ব্যাপার। ভারতকে আসলে আমাদের বলা উচিত হবে, ব্যক্তিগত ডিভাইস দিয়ে যদি কথা বলতে হয় ওই ব্যক্তিগত ডিভাইস নিয়ে নেবেন। অ্যান্ড ইন্ডিয়া ক্যান এনশিওর যে আপনার ব্যক্তিগত ডিভাইস নিয়ে আপনি এরকম কথা বলবেন না। আসলে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা ওদের পরিকল্পনা, একেবারেই পরিকল্পনা। কারণ হচ্ছে তারা চাইছেন সরকারের উপর চাপ তৈরির মধ্যে এটাও একটা চাপ হিসাবে রাখা। যেহেতু ডক্টর ইউনূস এটা চেয়েছিলেন, তারা এটা ডিসঅবে করছে। তবে আমাদের সরকারের উচিত হবে এই ব্যাপারটা ক্রমাগত চাপ চালিয়ে যাওয়া, কারণ এই চাপ চালিয়ে যাওয়ার মাধ্যমেই আমরা আসলে ভারতের কাছে এই বার্তা দিতে পারবো, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কাছে এই বার্তা দিতে পারবো যে এটা করা যাবে না এবং এতে আমাদের জিততেই হবে। সুতরাং আমি মনে করি তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে আমাদের সরকারের উচিত হবে এই চাপটা সিরিয়াসলি চালিয়ে যাওয়া, কোনোভাবেই এই ঘোষণা দিয়ে বক্তৃতা তো না। এবং এই বক্তৃতা দেবে কয়েকদিন পর ভিডিও কলে কানেক্টেড হবে, দেখবেন এগুলো বাড়তে ধাপে ধাপে কিন্তু ওইদিকে যাচ্ছে। ওনার ফোন কলও লিকড হতে পারবে না। উনি ফোন কলে বলেছেন না চট করে ঢুকবেন, দেখে নেবেন। এই লাস্ট বক্তৃতায় ডক্টর ইউনূস, উপদেষ্টা, সমন্বয়ক সবাইকে উনি দেখে নেবেন, ওদের বিরুদ্ধে শাস্তি দেবেন, ওদেরকে দায়ী করছেন, এসব কথা বলছেন। তো সরকারের এই জায়গায় খুব কঠোর হওয়া দরকার। আপনাকে মনে হয় সরকার অফেন্সিভে রয়েছে না ডিফেন্সিভ? সোফার যে ডিপ্লোম্যাসি দেখছি আমি এটাকে ব্রিলিয়ান্ট বলছি। ডিপ্লোম্যাসিতে আসলে শতভাগ অফেন্সিভ হয় না, এমনকি শক্তিশালী রাষ্ট্র পারে না। ধরুন ভারত আমাদেরকে চাপ দিতে চাইছে, ভারতের মধ্যেই কিন্তু এই চাপ তৈরি হয়েছিল যে পররাষ্ট্র সচিব, ভারতের পররাষ্ট্র সচিব যেন বাংলাদেশে না আসে, চাপ আরও বাড়ত, ডাউনগ্রেড করা। আমাদের সরকার সোফার যেটা করছে, যখন প্রয়োজন তখন শক্ত হচ্ছে, অফেন্সিভ হচ্ছে, কখনো কখনো কিছুটা ডিপ্লোম্যাসিতে যেটা লাগে ডিফেন্সিভ হওয়া, সেটাও তারা হচ্ছেন। আমি ঠিক আছে, ডিপ্লোম্যাসি এভাবেই চলে। সোফার আমি এই সরকারের ফরেন পলিসি এবং ডিপ্লোম্যাসি সঠিক পথে আছে বলেই মনে করি। বিক্রম মিস্ত্রির কাছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু জানতে চেয়েছিল ইসকন নেতার বিষয়টি। উনি কিন্তু সেই বিষয়ে কোনো উত্তর দেননি। এখানে আমি খুব মানে ইসকন নেতা বলছি আমরা বারবার, ভারতের মিডিয়াতে বলা হচ্ছে, আমি প্রথম দিন থেকে এটা অপোজ করেছি এবং আমাদের সরকারের, আমি জানি না তারা সেইভাবে পৌঁছে দিয়েছেন কিনা, উনি ইসকন নেতা নন। মানে ইসকন নেতা কথাটা কেন সামনে আনা হলো, এটার পেছনে তো একটা যুক্তি আছে, কারণ আছে। কারণ হচ্ছে ইসকন নিয়ে প্রচুর সমালোচনা আছে, আমি ওই সমালোচনায় যাচ্ছি না। ভারতে আছে, পশ্চিমে আছে, কিন্তু ইসকনকে আনার চেষ্টা হচ্ছে এটা একটা সামাজিক সংগঠন। তারা বলছেন এটা শিক্ষা নিয়ে কাজ করে, ওদের স্কুল আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তারা খাবার দেয়, মানে দুস্থ মানুষদেরকে খাবার দেয়, দরিদ্রদেরকে। তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সাহায্য করে, এমনকি বাংলাদেশে বন্যা বা বিভিন্ন ঘূর্ণিঝড়ে ইসকনের কর্মসূচির রেকর্ড আছে। সো তাদের ন্যারেটিভ হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠানের একজন সন্ন্যাসী, তারা কিন্তু মঙ্ক বলছে তাকে গ্রেফতার করেছে, মানে কত ভয়ঙ্কর কথা। অথচ এই ভদ্রলোক তো বহিষ্কৃত, এবং বহিষ্কৃত হয়েছেন শিশু নিপীড়নের অভিযোগে। এবং এই ধরনের কোনো খবর জি ইন্ডিয়ান মিডিয়াতে আপনি খুঁজেও পাবো না। এবং কে করেছে বহিষ্কার? কেন্দ্রীয় ইসকন তাকে বহিষ্কার করেছে। এর পরবর্তীতে যখন উনি এসব শোকজের জবাব দেয়নি, আমাদের দেশের যে ইসকন আছে তাকে বহিষ্কার করেছে। তাহলে উনি তো ইসকনের সদস্যই নেই, এটাই আমাদের প্রথম কন্টেস্ট করা দরকার। এবং আমি এই প্রসঙ্গে বলে রাখি আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি, তাদের অধিকার নিয়ে তাদের যদি বক্তব্য থাকে, তাদের দাবি দেওয়া আছে, তাদের বিভিন্ন দফা দাবি আছে, 8 দফা দাবি পেশ করছেন তারা। সনাতন জাগরণী জোট নামে জোট তৈরি হয়েছে, সেই জোটে জনাব চিন্ময়ের মতো একজন মানুষকে রাখাটা কোনোভাবেই শোভনীয় না বলে আমি মনে করি। তারা তাদের সেই রাইট আছে, সেই রাইট নিয়ে তারা মাঠে থাকুন, তারা সরকারের সাথে আলোচনা করুন, কিন্তু চিন্ময় না। সো আমি এটা প্রথম অপোজ করছি, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার কাছে যথেষ্ট ইনফরমেশন এবং ডকুমেন্ট দেয়া হয়েছে যে কেন চিন্ময় গ্রেফতার হয়েছেন। মানে চিন্ময় গ্রেফতার হওয়া মানে একজন হিন্দু সন্ন্যাসী তার অধিকার আন্দোলনের জন্য গ্রেফতার হয়েছে, ব্যাপারগুলোকে এভাবে দেখার কোনো কারণই নেই। আপনি একটা অপরাধ করেছেন, আপনাকে গ্রেফতার করা হলো, এরপর আপনি সাংবাদিক সবাই এসে যে না সরকার এখন মত প্রকাশের স্বাধীনতার উপরে আঘাত করার জন্য গ্রেফতার হয়েছে। হ্যাঁ, কখনো কখনো এগুলো হয় না তা না, কিন্তু এই সময় এগুলো হয়নি। আমি খুব ধারণা করি যে যারা মিস্ত্রিকে সরকার, আমরা তো অনেক কিছু জানি না চিন্ময় আসলে কি করেছে, সরকার যথেষ্ট তথ্য দিয়েছে জনাব চিন্ময় সম্পর্কে। অদ্ভুত ব্যাপার কি জানেন, সেটি হলো যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে ছিল
এদের কেউ কেউ কিন্তু বলার চেষ্টা করে ঠিক এই সময় চিন্ময়কে গ্রেপ্তার করা ঠিক হয়নি, অদ্ভুত এক যুক্তি দেয়। আসলে এটা বলা একটু কঠিন, কারণ হলো আপনি আমি যতটুকু জানি সরকার তার চেয়ে অনেক বেশি জানে। অবশ্যই। তো এই যে ঠিক হয়নি, এটার জন্য ইন্ডিয়া কিভাবে রিয়্যাক্ট করতে পারে এটা তাদের না জানারও কোনো কারণ নেই। আমি সিরিয়াসলি মনে করি তারা জানে, কিন্তু তারা ওজন দিয়েছেন, তারা ওজন দিয়ে এই কাজটা করেছেন। বরং আমার কাছে শেষে এসে না একটা বেনিফিটও মনে হচ্ছে। আমরা আমাদের মধ্যে একটু বিভক্তি মাথাচাড়া দিচ্ছিল, এই ঘটনাটা সম্ভবত আমাদেরকে আবার একত্র করেছে। কারণ আমরা আমাদের শত্রু না, ফর গডস সেক। আমাদের শত্রুর আচরণ, আমি ভারতকেও শত্রু বলতে চাই না, ভারত রাষ্ট্রকে বা জনগণকে। ভারতের সরকার অন্তত শেখ হাসিনা থাকার সময় এবং চলে যাওয়ার পর দুই ক্ষেত্রেই জনগণের সাথে শত্রুতার আচরণ করেছে। সো আবার মানুষের কাছে রিয়াল আমাদের শত্রুকে, আমাদেরকে ক্ষতি কে করতে চায়, সেই বোধ ফিরে এসছে। আমরা আবার ওগুলো ভুলে একত্র হয়েছি। এটার একটা এরকম পজিটিভ দিকও আছে। আসিফ মাহমুদ উপদেষ্টা উনি একটি অনুষ্ঠানে কুমিল্লায় খুব স্পষ্ট করে কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা যারা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি। আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখে। অর্থাৎ জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা কোনো ইন্টারন্যাশনাল রিলেশন বিশ্বাস করি না, এরকম কথা কিন্তু এর আগে সরকারের পক্ষ থেকে আমরা কোনোদিন শুনেছি বলে আমার মনে পড়ে না। একদম না, মানে এটা শুধু তো 16 বছর না, এর আগের কথা এর বলছি। আগেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একেবারেই একমত। মানে আমি ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে এই কাজটা করছেন উনি, আমাদের এই মাথা তুলে দাঁড়ানো। আমি জনাব আসিফের সাথে একটু যোগ করি, উনি ইয়াং মানুষ, প্যাট্রিয়ট, জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন, কিন্তু তার সাথে একটা বাস্তবতাও যোগ রাখি। ইভেন একটা বিরাট শক্তিশালী দেশের সাথে আমি আপনি শতভাগও হয়তো পেরে উঠবো না। আমরা যদি বেসিক ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও পলিটিক্স, আমাকে হয়তো কিছু ছাড়ও দিতে হবে, এটা সমান সমান না হয়েও। কিন্তু এটা এরকম হবে না যে আপনার 0 আর আরেকজনের 100, এটা এরকম হবে না আপনার 10-20 আরেকজনের 100। এটা হতে পারে, ঠিক আছে, আমি 80-90 তুমি 100, এটুকু সারা পৃথিবী এভাবেই চলে। সো ওই রিঅ্যালাইনমেন্টটা এই সরকারের দিক থেকে হচ্ছে, এবং সেই স্বার্থের জায়গাগুলো নিশ্চিত করার মাধ্যমে চেষ্টা করবে, অন্তত যেখানে নিশ্চিত হবেও না। আমরা কি দেখতে চাই, দেখবেন প্রায় আমাদের যে বাচ্চা পড়াশোনা ভালো রেজাল্ট করে না, পড়াশোনা করে না, বাবা মা এভাবে বলেন, তুমি যদি পড়ে না পারতে আমি কিন্তু মনে কষ্ট রাখতাম না। এই কথা খুব, মানে আমি নিজে এই কথা অনেক শুনেছি, তো তাই আমার মনে পড়লো। তো সরকার সব সমস্যার সমাধান করে ফেলতে পারবে, নট নেসেসারিলি, কিন্তু সরকার চেষ্টা করছে, এটা দেখতেও আমরা পছন্দ করবো। উদাহরণ দেয়, এই সরকার আসার পরে তো বেশ কয়েকটা সীমান্ত হত্যা হলো, এই কয়েকদিন আগেও একটা হয়েছে। কিন্তু আমাদের সীমান্ত হত্যা বন্ধ না হলে আমরা কোনটা দেখতে পছন্দ করছি? বাংলাদেশ ফর্মালি অ্যান্ড অফিসিয়ালি সেটা প্রতিবাদ করছে। সো এই যে আমরা রাষ্ট্র হিসাবে মাথা তুলে দাঁড়াচ্ছি, এটাই আমাদের জন্য খুব পজিটিভ ব্যাপার। রিজওয়ানা হাসান উপদেষ্টা, জি, উনি কিন্তু এটা উল্লেখ করেছেন যে দেশের সাম্প্রতিক যে আন্দোলনের প্রভাব, সেটি কিন্তু এই দুই দেশের সম্পর্কে পড়বে এবং পড়েছে। ওটাই পড়েছে, এবং সমস্যা হয়েছে ওই প্রভাবটাকে ভারত অ্যাকসেপ্ট করছে না, সে মেনেই নিতে পারছে না। মেনেই নিতে পারছে না। মানে এগুলো একেবারে ব্যক্তির মতো, একটা রাষ্ট্রীয়ভাবে চলে না। আমরা ছোটবেলা আড়ি নিতাম, দুটো লিটল ফিঙ্গার দিয়ে, এই আড়ি নেওয়ার মতো ব্যাপার, এগুলো এইভাবে চলে না আসলে। সো আন্দোলনটাকে বাংলাদেশে, ভবিষ্যৎ বাংলাদেশের সাথে যদি ভারতকে সম্পর্ক, আমি খুব সুসম্পর্ক বলছি না, ওয়ার্কিং রিলেশনশিপও রাখতে হয়, এই মুভমেন্টটাকে তার অ্যাগ্রি করতে হবে, এন্ডোর্স করতে হবে, ওয়েলকাম করতে হবে, করে আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে। এটা ভারত না, আমরা প্রায় বলি না বাংলাদেশের মধ্যে এই আলাপটা আছে। বাংলাদেশে 2024-কে না বুঝে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে? কঠিন হবে, প্রায় ইম্পসিবল। আপনাকে এটা ধারণ করতে হবে, এটা ধারণ করে তারপর আসলে রাজনীতি। এটা আমাদের দেশের রাজনীতিও পাল্টে দিচ্ছে, মানুষের সাইকোলজি পাল্টে দিচ্ছে। সো এই অঞ্চলের যারা যারা আছে তারা আমাদের সাথে এই টার্মসেই ভাবতে হবে, কথা বলতে হবে। শুক্রবার ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছু কথা বলেছেন, এবং আমরা এই রিপোর্টটা দেখে দেখলাম যে সেখানে তার কথায় কিন্তু খুব আগ্রাসনমূলক কথা নেই। জি, একটু গঠনমূলক, যে বাংলাদেশ নিঃস্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা নেবে। উনি আরও বলেছেন যে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে। প্রকৃতপক্ষে যখন আমরা প্রতিবেশী প্রথম নীতির কথা বলি, তখন পাকিস্তান এবং চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। আমি উন্নয়ন প্রকল্পটি আসে, তারপর তার ওই যে নিজ স্বার্থের কথায় আসছি। ভারতের উন্নয়ন প্রকল্পে আসলে কিছুই হয় নাই। মানে ভারতের ইনভেস্টমেন্ট কোনো দেশে, এটা ইনভেস্টমেন্ট মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট, এগুলোকে আসলে সরকারকে দেয়, এগুলোকে লাইন অফ ক্রেডিট বলে, এলওসি। ভারতের এলওসির এক্সপেরিয়েন্স কি? আমরা শেখ হাসিনার সময় $8 বা $9 বিলিয়ন এলওসি তারা দিয়েছে,
$1.5 বিলিয়ন ছাড় হয়েছে এত বছরে। এবং ছাড় কোনগুলো হচ্ছে জানেন? ছাড় হচ্ছে যেগুলো তাদের করিডোরের সাথে, আমরা ট্রানজিট শব্দটা ব্যবহার করব না, এটা ট্রানজিট, এটা করিডোর, যেগুলো করিডোরের সাথে জড়িত সেগুলো। আরও জরুরি কথা বলি, ওর ঋণগুলো বেশিরভাগ সাপ্লায়ার্স ক্রেডিট, তার মানে আপনাকে ও টাকা দেয় না। একটু খেয়াল করি, আপনাকে আমাকে যদি ও টাকা দেয়, আপনাকে আমি টাকা দিলাম, আপনি আপনার মতো করে যদি দেশের মধ্যে খরচ করেন, আপনার ওই টাকা খরচের একটা ইম্প্যাক্ট দেশে পড়ে। যেমন ধরুন আমরা একটা রাস্তা বানাবো, আমরা একটা ব্রিজ বানাবো, ওটা স্টিল আছে, ওটা সিমেন্ট আছে, এই জিনিসগুলো যখন আপনি খরচ করবেন আপনার দেশে একটা স্টিল ইন্ডাস্ট্রি বড় হবে, সিমেন্ট ইন্ডাস্ট্রি বড় হবে। ভারত আপনাকে টাকা দেবে যার সাপ্লায়ার্স ক্রেডিট মানে হচ্ছে 65 to 70% সাপ্লায়ার্স ক্রেডিট, মানে ও জিনিসপত্র ও দেবে, তার মানে তার টাকা আপনি খরচ করছেন ঋণ নিয়ে, আপনি খরচ করে সেটা পরিশোধ করবেন, কিন্তু তার দেশের ইন্ডাস্ট্রি ডেভেলপড হবে। সে তো তার বাজে ঋণ এগুলো, এবং ওই যে বললাম ছাড় করা হচ্ছে না, বাকি যেগুলো আমাদের কাজ হবে। সো এটা এত উন্নয়নের অংশীদারের কিছু না, মানে এই রকম মানসিকতা নিয়ে ভারত পরাশক্তি হবে। আমার খুব হাসি, এত সামর্থ্যও নাই ওর, কপাল খারাপ যে ও চীনের সাথে এখানে আছে, যে চীনকে বলা হয় তার ডিপ্লোম্যাসির একটা নাম আছে, চেকবুক ডিপ্লোম্যাসি, মানে চেকবুক নিয়ে যায়, চেক লিখে দেয়, তুমি আসো আমার পক্ষে। অভ্যন্তরীণ ব্যাপারে ইয়াস, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করি। সেটা হলো নিজ স্বার্থেই, মানে এটা ভারতের অন্তত ফর্মাল স্টেটমেন্ট ইন্ডিকেট করে, ভালো খারাপ দূরে থাকুক, একটাকে টার্ম ব্যবহার করে ডিপ্লোম্যাসির ক্ষেত্রে ডিএসকালেট করা, মানে উত্তেজনা কমিয়ে আনার অ্যাটলিস্ট চেষ্টা আছে, আমরা সেটা বলবো। একই সাথে আমরা ভারতকেও সম্ভবত আমাদের দিক থেকে আস্তে আস্তে ওরা যদি বাড়াবাড়ি করে বলা উচিত, নিজের স্বার্থে তাদেরও সংখ্যালঘুর দিকে মনোযোগ দেওয়া উচিত, রক্ষা করা উচিত। কারণ সংখ্যালঘু সাম্প্রদায়িক কারণে হামলার শিকার ভারতে হয়, আমাদের হয় না। আমাদের আহিদা পলিটিক্যাল অথবা কিছু ক্ষেত্রে লুটপাটের জন্য তারা যেহেতু একটু দুর্বল আছে কেউ কেউ, কিন্তু তুমি হিন্দু সে কারণে হয় না। ভারতের তুমি মুসলমান, তুমি দলিত, তুমি খ্রিস্টান, দলিতরা তো টেকনিক্যালি হিন্দু, তার উপরে অত্যাচার হয় জাস্ট বিকজ অফ দ্যাট রিলিজিয়ন। তাদের স্বার্থেও মনে হয় তাদের এটা করা উচিত, আমরা সেটাও বলবো। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহেদ, আমাদের নতুন একটি ঘটনা ঘটছে সীমান্তে, মিয়ানমার সীমান্তে। সর্বশেষ যেটা খবর আমরা জানতে পাচ্ছি সেটি হলো যে বাংলাদেশ সীমান্তে যে মন্ডু শহর আছে সেটি পুরোপুরি আরাকান আর্মি দখল করে নিয়েছে, এবং সেখানে একজন মিয়ানমারের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার র্যাঙ্কের তাকেও অ্যারেস্ট করেছে, এবং যার কারণে আমাদের সীমান্তে একটা উত্তেজনা দেখা দিয়েছে। সব মিলিয়ে টোটাল ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের জন্য কিন্তু একটা বিপদ তৈরি হয়েছে এই ঘটনায়, বেশ বড় বিপদ। কেন সেটা একটু বলি, একটু ব্যাকগ্রাউন্ডে যাই দর্শকদের উদ্দেশ্যে। মিয়ানমারে শতভাগ না হলে বেশ বড় ধরনের একটা গৃহযুদ্ধই চলছে বলা যায়, এবং এটা খুব ইন্টারেস্টিং। একটা দেশের নির্বাচন কত ইম্পর্টেন্ট, মানে নির্বাচনের এটার একটা আরেকটা উদাহরণ হচ্ছে মিয়ানমার, আমাদের ঘরের পাশে হলো। 20 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে অং সান সুচির দল ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল। আরও একটা ইন্টারেস্টিং কথা, ওদের তো ডিফ্যাক্টো পাওয়ারে আছে মিলিটারি, ওই মিলিটারি কনস্টিটিউশনালি 3টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেনাবাহিনী থেকে নিতে হবে, ওদের সংবিধান তাই বলে, হোম, বর্ডার, এরকম কয়েক, ডিফেন্স। আচ্ছা, এই হলো এক। 2 হলো সংবিধান পরিবর্তন মিলিটারিকে ছাড়া হবে না, ওদের 1/4 অফ দ্য সিটস মিলিটারি সদস্যের জন্য লিখে দেওয়া আছে, 3/4 বেশি হলে না হলে পারবে না। সো এইরকম মিলিটারি একটা দেশেও না, যেটা বলতে যাচ্ছিলাম, একটা ফেয়ার নির্বাচন হলো। মিলিটারি যে দলকে পছন্দ করতো, যে দল জিতুক চাইতো, সেই দলের একেবারেই ভরাডুবি হয়েছে, খেয়াল করেন। আর বাংলাদেশের নির্বাচনকে নিয়ে কী করা হয়েছে? আচ্ছা, পরে পার্থক্য কী হলো? খানিকটা আমাদের 70 সালের মতো, নির্বাচনে জিতলো কিন্তু পাওয়ার ট্রান্সফার করা হলো না, ফলে ওখানে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ যুদ্ধ করছে। এর মধ্যে একটা অংশে আমরা এর কথা জানি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট NUG, যেখানে সুচির দল ওটাকে লিড করছে, তারা আছে, তাদেরকে অনেকে স্বীকৃতিও দিয়েছে। আর আমাদের বর্ডারে এসে মূলত যুদ্ধ, বিশেষ করে আমরা আসলে 2টো প্রভিন্সের সাথে আমাদের বর্ডার আছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না, এবং আমাদের সাথে বেশি বর্ডার
আমরা এই রাখাইন প্রভিন্সকে চিনি, যেটা আসলে আরাকান বলে একসময় পরিচিত ছিল। আর আমাদের সাথে চীন প্রভিন্স, মানে মিয়ানমার একটা চীন প্রভিন্স আছে, আমাদের বান্দরবানের সাথে ওই জোনটাতে আসলে চীনের বর্ডার বেশি। সো এ দুটো আছে এবং এই জায়গাগুলোতেও এখন রেবেলরা অলমোস্ট কন্ট্রোলে আছে। সর্বশেষ যে ঘটনা ঘটলো, যেটা কেন আমাদের জন্য খুব বিপদের সেটা বলি। এই আরাকান আর্মি দীর্ঘদিন থেকে কিন্তু বাংলাদেশের সাথে যোগাযোগ করতে চেয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল যে তারা এখানে সাপোর্ট চায়, এবং বাংলাদেশের বহু মানুষ বলেছেন, এক্সপার্টরা, যে বাংলাদেশ সরকারের উচিত ইনফর্মালি হলেও তাদের সাথে যোগাযোগ রাখে। কেন? আরাকান আর্মি প্রথম আলাদাভাবে যুদ্ধ করলেও পরবর্তীতে এখানে অনেক উদ্ভট সব খেলা আছে। চায়না সরকার জান্তাকে যেমন সাপোর্ট দিচ্ছে, পরের দিকে এসে এদেরকেও সাপোর্ট দিচ্ছে। এই গত বেশ কয়েক মাসে কিন্তু আরাকান আর্মি ওয়াজ পেট্রোনাইজড বাই চায়না, কারণ চায়না দেখলো এদেরকে তখন বিরোধীরা সাপোর্ট দেওয়া শুরু করছে। আমেরিকা বার্মা অ্যাক্ট করেছে, সো আমেরিকা এদেরকে এখানে সাহায্য করা শুরু করলে তার জন্য বিপদ হবে, সো নিজেই সে তাদেরকে গ্রহণ করে নিল। আচ্ছা, এটা হলো এক। আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দিতে চেয়েছে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে আমাদের রোহিঙ্গার ক্রাইসিসটা কেন হলো? রোহিঙ্গারা নাগরিক না, তারা কোনো জাতিগোষ্ঠী না, তারা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ বসবাসকারী। এটা হচ্ছে জান্তার ন্যারেটিভ। আরাকান আর্মি কিন্তু তাদেরকে জাতিসত্তা হিসেবে স্বীকৃতি দেয়া এবং নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আমরা করেছি কিনা জানি না। এখন বিপদ কোথায় হয়েছে? আরাকান আর্মি যখন লড়াই করছে, তার সাথে মিলিটারির সাথে দুটো সংগঠন লড়াই করেছে। একটা হলো আরাকান রোহিঙ্গা আর্মি, ARA বলে, আরেকটা হলো আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরসা বলে। এই দুটো সংগঠন রোহিঙ্গাদের এবং এরা জান্তার পক্ষ হয়ে লড়াই করেছে, এবং আরাকান আর্মি এখন এদেরকে পরাজিত করেছে। এদেরকেও ঝুঁকি তৈরি হয়েছে আরাকান আর্মি যদি এখন এটার প্রতিশোধ হিসাবে যে রোহিঙ্গারা রয়ে গেছে মিয়ানমারে, কারণ সহজ ইতিমধ্যে কিন্তু খবর এসছে যে প্রায় 5 লক্ষাধিক রোহিঙ্গা এখনো রয়েছে, এবং আরাকান আর্মি কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, কারণ আছে, যেমন যার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশের একটা সংখ্যা তৈরি হয়েছে। এই যে ARA এবং আরসা যারা পালিয়েছে, ও পালিয়ে কই যাবে? ও চাইবে তার জনগোষ্ঠীর সাথে মিশে যেতে। ফলে এই এক তো এমনি জনগোষ্ঠীর উপরে ক্ষোভ তার থাকতে পারে, যেহেতু তারা বিরুদ্ধে লড়াই করেছে, আর এরা এসে যখন এদের সাথে মিশে যাবে তখন এই 5 লক্ষের উপরে চাপ। সুতরাং আমাদের সামনে একটা নতুন চাপ তৈরি হয়েছে, এবং আরাকান আর্মির এই ক্ষোভ থাকতে পারে যে তারা বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে চেয়েছিল এবং বাংলাদেশ সরকার সেটা করেনি। তবে আমাদের দুটো আশার জায়গা আছে, এটা একটু বলি, সেটা আশা করি ঠিক হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের একজন মানুষ রোহিঙ্গা ইস্যুটার দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর খলিলুর রহমান, হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে উপদেষ্টা পদমর্যাদায় তাকে নিয়োগ করা হয়েছে। অত্যন্ত ক্যাপেবল এবং যোগ্য একজন মানুষ। আমরা বিশ্বাস করি তার যোগাযোগ, তার দক্ষতা দিয়ে উনি পারবেন। এই বিষয়টি উনি খুব ওয়াকিবহাল। এবং আরেকটা জরুরি বিষয় আছে, সেটা হলো শেখ হাসিনা পতনের পর চায়না বাংলাদেশ সরকারের সাথে এখন সম্পর্ক ডেভেলপ করতে চাইছে। বিশেষ করে ভারত যখন সরকারের উপরে চাপ তৈরি করে, ঝামেলা করে, এটা চায়নার সুযোগ। চায়না চেষ্টা করবে এই সরকারকে বা ভবিষ্যৎ সরকারগুলোকে সদিচ্ছা দেখানো। এটাই জিও পলিটিক্স আপনার প্রতিদ্বন্দ্বীর সাথে। ফলে আরাকান আর্মিও যেহেতু চাইনিজ দ্বারা পেট্রোনাইজড, সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকেও চায়নার সাথে যদি এই নেগোসিয়েশনটা করা হয় যে ওখানকার রোহিঙ্গাদের অন্তত যাতে আমাদের এখন প্রাথমিকভাবে কাজ কি, আমাদের ফেরত পাঠানোর আগে প্রাথমিক কাজ হলো ওখানে যারা আছে তাদের চলে আসার যে সম্ভাবনা, এটা ঠেকানো। সো চায়নাও এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, এবং আমি ধারণা করি বর্তমান সরকারের সাথে বেটার এনগেজমেন্ট দেখানোর জন্য চায়না এখানে একটা ভালো রোল প্লে করা সম্ভব। সো এই দুটো বিষয় যদি হয়, আশা করা যায় যে ওটা ঠেকানো যাবে, এবং ইন দ্য মিড অ্যান্ড লং টার্ম রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর আলোচনাটা করা যাবে। এবং আপনি জানেন এই ঘটনার পরপর কিন্তু আমাদের নাপ নদীতে কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, এবং আমরা জানি যে মিয়ানমারের সঙ্গে যতই আমাদের জামালা থাকুক না কেন, প্রচুর আমদানি রপ্তানির ঘটনা ঘটে, সেটি কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর একেবারে আমাদের যে স্থল সীমান্ত, সেটা কম নয়, 270 কিলোমিটার। তার চেয়ে আরও একটা বিরাট ঝুঁকিপূর্ণ ব্যাপার আছে। আমাদের বান্দরবনের যে এলাকাটা, নাইক্ষংছড়ি সহ ওই জোনে, ওখানে অলমোস্ট কোনো ডেমার্কেটেড বর্ডার নাই। আপনি মানে জানলে, খোঁজ নিলে জানবেন, আপনি যে কেউ খোঁজ নিলে জানবেন যে ওখানে বহু জায়গায় আপনার হেঁটে যেতে হয়, যে ওই যাওয়াটাও কয়েক দিনের পথ। সো এটা খুবই রিস্কি জায়গা, প্রায় যেটা হয় দিক থেকে এদিকে লোকজন চলে আসছে। সুতরাং এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। খবর এসেছিল এরকম, ক্যাম্প করেছে কিনা করেছে, এরকম ধরনের খবর এসেছে। এখন আমাদের এইখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? এখন যেটা আরাকান আর্মি এখানে হয়ে গেছে, এবং আমাদের উচিত হবে চায়না, আবারও বলছি যে চায়নার সাথে যথেষ্ট যোগাযোগ করা, চায়নার মাধ্যমে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা, এবং আরাকান আর্মির সাথে সরাসরি যোগাযোগ করা। এখানে একটা জিনিস একটু জানিয়ে রাখি, সাম্প্রতিক সময়ে ভারত আমাদের সাথে শত্রুতা করছে, এটা আরাকান আর্মির কিন্তু এটা একটা ভালো পজিটিভ দিক হতে পারে সম্পর্ক তৈরির জন্য। আরাকান আর্মি যখন প্রথম তৈরি হয়, ভারত ওদেরকে হেল্প করছিল। ভারত ওদেরকে হেল্প করতে করতে একবার
যখন তাদের মোটামুটি শক্তি তৈরি হলো, ঠিক সেই সময়ে ভারতের সাথে মিয়ানমার সরকারের আবার খাতির তৈরি হয়ে যায়। তারা একদম ট্র্যাপ করে আরাকান আর্মির নেতাদেরকে লাক্ষাদ্বীপের ওইদিকে বা আন্দামানের ওইদিকে একটা দ্বীপে নিয়ে আশ্রয় দেওয়ার কথা বলে নিয়ে যায়, নিয়ে ওদের সব লিডারকে মেরে ফেলে। এটা আসলে কাজটা করে ওখানকার সরকারের হয়ে। তখন প্রথম সরকারের সাথে সম্পর্ক ভালো ছিল না, সো তারা আরাকান আর্মিকে হেল্প করছিল। সেই হত্যাকাণ্ডের স্মৃতি কিন্তু আরাকান আর্মি ভুলে নাই, এটা এখনও তাদের স্মৃতিতে আছে। এক, দুই হলো এরপরও অনেক সময় ভারত মিয়ানমারের মধ্যে ঢুকে মিয়ানমার সরকারের পারমিশনে হেলিকপ্টার গানশিপ থেকে কিন্তু অনেকগুলো স্টেপ নিয়েছে, অ্যাকশন নিয়েছে, সেগুলোর জন্য তাদের মধ্যে ক্ষোভ আছে। নাম্বার 3, এই জোনে ভারতের যে নর্থ ইস্টের যেগুলো 7 সিস্টার্স বলে এবং আমাদেরও আছে কুকি পিপল বলে, এই সংখ্যাটা আসলে 50-এর মতো জাতিগোষ্ঠী আছে, ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী। এদেরকে কমনলি কুকি, এই যে আমরা কুকি চীন সংকট হয়েছিল, এটা হলো আমাদের এদিকে কুকি বলে, ওইদিকে চীন পিপল বলে। তো কুকি চীন আসলে একই জিনিস, কিন্তু এর মধ্যে 50টার মতো জাতিগোষ্ঠী, কিন্তু ওদের কমন কতগুলো ক্রাইটেরিয়া আছে। ভারত সরকার সাম্প্রতিক সময়ে এখানকার, যেমন আপনি আসলে এটা হয়, আপনি হাজার হাজার বছর ধরে আছেন, কিন্তু আপনি একটা বর্ডার দিলে এই সম্পর্ক শেষ হয়ে যায় না। ভারত যখন ওই জায়গায় কাঁটাতারের বেড়া দিতে শুরু করলো, সেটা নিয়েও কিন্তু এই আরাকান কুকি পিপলদের মধ্যে প্রবলেম আছে। সব কিছু মিলে ভারতের সাথে তাদের সম্পর্ক আসলে ভালো না, সো আমাদের সাথেও ভালো না। আমরা যদি কাজ করতে চাই, এমনকি ভারত যে কারণে রোহিঙ্গার জান্তা সরকারকে অনেক মিয়ানমারের জান্তা সরকার সমর্থন দিত, তাদের ওই যে 7 সিস্টার্সের জন্য একটা অল্টারনেটিভ রুট করেছে তারা, কালাদান মাল্টি মডাল প্রজেক্ট বলে, সিদ্ধে যে পোর্ট আছে সেটা হয়ে যাওয়া, এটাও এখন আসলে ভারতের কার্যত নিয়ন্ত্রণে নেই। সো এটা একটা সুযোগ। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের দীর্ঘ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।